জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আকলাম মুস্তাফা। একদিকে ক্ষমতার পালাবদলের প্রত্যাশা, অন্যদিকে পাতানো নির্বাচনের আশঙ্কা। রাজনীতির মাঠে এখন হিসেবের পর হিসেব, কে কার সাথে, কে কার বিপক্ষে, আর কে শেষ পর্যন্ত মাঠে থাকছে। বিএনপি বলছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায়, কিন্তু জামায়াত বলছে লেভেল প্লেইং ফিল্ড নেই। এনসিপির হুঁশিয়ারি, পাতানো নির্বাচন হলে রাজপথে প্রতিরোধ। সিইসি আবার বলেছেন পাতানো নির্বাচন হবে না, তাই রাজপথে নামার দরকারও হচ্ছে না। প্রশাসন কি সত্যিই নিরপেক্ষ? জোটের ভেতরের জট কি নির্বাচনের আগেই শক্তি ক্ষয় করছে, নাকি এসব অভিযোগ আসলে শেষ মুহূর্তের রাজনৈতিক চাপ তৈরির কৌশল? সব মিলিয়ে রাজনীতির পারদ এখন তুঙ্গে। কতটা অংশগ্রহণমূলক হতে যাচ্ছে এই নির্বাচন, কারা থাকছেন শেষ পর্যন্ত লড়াইয়ে, আর ক্ষমতার পাল্লা ঝুঁকছে কোন দিকে? এসব প্রশ্ন নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত হবেন চারজন। আমরা তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক এমপি। আমাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, এবং ফারুক হাসান, মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি গণ অধিকার পরিষদ, ডক্টর নকিবুর রহমান, মুখপাত্র যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামী। আপনাদের চারজনকেই স্বাগত। আমি শুরুতেই ডক্টর নকিবুর রহমানের কাছে যেতে চাই। সেটি হচ্ছে, সিইসি আজ বললেন নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং ন্যায় বিচার করবে। কমিশনের এই ইনসাফের ওপর আপনাদের আস্থা তৈরি হচ্ছে কিনা? ধন্যবাদ আখলাক ভাই, এবং আমি আপনার মাধ্যমে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার সহ প্যানেলিস্টদেরকে সালাম দিয়ে শুরু করছি। ডেফিনেটলি আস্থার জায়গা তো তৈরি হতেই হবে, এবং যদি এই ইনস্টিটিউশনগুলাতে বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বহুদিন ধরে একেবারে শেষ করে দিয়েছে, সেই ইনস্টিটিউশনগুলোর উপরে আস্থা ফিরিয়ে না আনতে পারলে তো আমরা যেই নতুন বাংলাদেশের কথা চিন্তা করছি সেই বাংলাদেশ তো আমরা করতে পারবো না। সুতরাং সেই আস্থাটা ফিরিয়ে আনতে হবে, এবং এর জন্য চিফ ইলেকশন কমিশনার, তার কমিশনার বৃন্দ, পুরা ইলেকশন কমিশন, এবং সাথে সাথে যে সমস্ত ডিসিএসপি রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন, তাদের সবাইকেই এই আস্থার জায়গাটা আনতে হবে। সাথে সাথে রাজনৈতিক দলগুলোকেও সহযোগিতা করতে হবে। ডেফিনেটলি কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে এই মনোনয়ন বাছাই পর্বে স্পেসিফিক্যালি আমি দুইটা এক্সাম্পল দিতে চাই, যে একেবারে খুবই শিষ্টাচার বহির্ভূত এবং পক্ষপাতিত্বমূলক দুটা ঘটনা। আপনারা জানেন যে কুড়িগ্রামে একটি আসনে জামাত ইসলামীর মনোনীত ক্যান্ডিডেট ব্যারিস্টার সালেহি, মাহবুবুর রহমান সালেহি, উনি মানে এটা কিন্তু আমরা যারা বিদেশে থাকি, প্রবাসে থাকি, আমাদের জন্য প্রবাসের নাগরিকত্ব পরিত্যাগ করা এটা কিন্তু একটা একটা স্যাক্রিফাইস, একটা ডিসিশন। এটা কিন্তু ঠিক কথা দিয়ে প্রকাশ করা যাবে না। উনি কিন্তু এটা করেছেন, সেটা তিনি তার প্রমাণও উপস্থাপন করেছেন। কিন্তু জেলা প্রশাসক তার বক্তব্য তাকে দিতে দেননি, বক্তব্যের মধ্যে থামিয়ে দিয়েছেন। তিনি পরের দিনও যখন বক্তব্য দিতে গিয়েছেন, একটা প্রিডিটারমিন ডিসিশন নিয়ে, মানে ইদার তিনি জানেন না অথবা তিনি ইচ্ছা করে কাজটা করেছেন, এবং দুটাই অপরাধ। এবং এই ঘটনা আমরা দেখেছি কক্সবাজারেও। জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, যিনি একজন জাতীয় নেতা, তার স্বৈরাচারের আমলে সেই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের একটা তার যে মামলা, সেটার উপরে বেস করে তার মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে। যদিও 2018 নির্বাচনের সময় এটা একটা সেটেল বিষয়, এই বিষয়ে নির্বাচন কমিশন অলরেডি একটা রায় দিয়েছিল। তো এই দুইটা ঘটনা কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এর বাইরে আমরা দেখছি যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কিছু ঘটনা ঘটছে। এখানে আমি এভাবে সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করব না। কিছু অতি উৎসাহী সরকারি কর্মচারী তাদের অতি উৎসাহ দেখাচ্ছেন।
এই জায়গাগুলো থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে এবং ইলেকশন কমিশনের হস্তক্ষেপে সমস্ত জায়গায় থাকতে হবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নির্বাচন যদি নিরপেক্ষ না হয়, নির্বাচন যদি লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে না হয়, তাহলে পরে এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে এবং এটা গণতন্ত্রের জন্য কাম্য নয়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা ইসির সাথে যে গতকালকে যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকে সুনির্দিষ্টভাবে দলীয় ডিসি এবং এসপিদের অপসারণ চেয়েছেন। আজ অবশ্য মন্ত্রিপরিষদ সচিব বলেছেন ঢালাওভাবে রদবদল হবে না, সুনির্দিষ্ট অভিযোগ লাগবে। আপনাদের কাছে কি কি সুনির্দিষ্ট প্রমাণ আছে? আপনি দুটো ঘটনার কথা বলেছেন, এছাড়া আপনারা তো এমনটাও বলেছেন যে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আপনারা একটা তালিকা দিবেন। জি, ডেফিনেটলি। কারণ প্রথমে কিন্তু কথাটা হয়েছিল এবং এটা ফেয়ার এবং সবাই এই ব্যাপারে কেউ কিন্তু দ্বিমত করেনি যে ডিসিএসপির নিয়োগটা হতে হবে লটারির মাধ্যমে, যাতে করে কেউ কোনো প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট না পায়। কিন্তু আমরা দেখেছি যে টেস্ট বেসিসে প্রথমে 16 জন ডিসিকে নিয়োগ দেওয়া হলো, এ ব্যাপারে খুব বেশি জোরালো প্রতিবাদ কোথাও হয়নি। তারপরে কিছু কিছু জায়গায় এই লটারির মাধ্যমে নিয়োগ বদলি হয়েছে। কিন্তু এটা আমরা দেখেছি যে, আমি দুটো এক্সাম্পল দিলাম, এর বাইরে আপনারা দেখেছেন যে কুমিল্লার মুরাদনগরে জামাত ইসলামীর যিনি প্রার্থী, তিনি শুধু হজ ওমরা ছাড়া মানে বিদেশি কোনো জায়গায় তিনি যাননি, অথচ তার মনোনয়ন বাতিল করা হয়েছে যে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে। অথচ ওখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রার্থী, অবশ্যই খুবই সম্মানিত ব্যক্তি জনাব কায়কোবাদ সাহেব, তার কিন্তু তুরস্কের নাগরিকত্ব আছে এবং তিনি এটা গোপন করেছেন। সো এটাও একটা স্পেসিফিক এক্সাম্পল। সো আমরা স্পেসিফিক বেশ কিছু জেলার যারা দায়িত্বে আছেন তাদের ব্যাপারে আমরা অভিযোগ দিয়েছি যে তারা একটি রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করছেন এবং একটি রাজনৈতিক দলের বিরুদ্ধাচরণ করছেন। সো এই ঢালাও আমরা অভিযোগ করছি না, আমরা স্পেসিফিক অভিযোগই করছি। এরকম আরো বেশ কিছু জায়গায় আছে যে যাদের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আছে, তাদেরকে তাদের যাচাই বাছাই পর্বে তাদেরকে তাদের এই ঋণ খেলাপির দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। সো এরকম ঘটনাগুলা যদি এই সময়ই হয়, তাহলে পরে নির্বাচনের সময় তাদের ভূমিকা ডেফিনেটলি নিরপেক্ষ থাকবে না। সো এই ধরনের ভূমিকা যাদের আছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা ইসির দায়িত্ব, এবং এটা এই জন্য দায়িত্ব যে এই কনফিডেন্সের জায়গাটা ইসিকে তৈরি করতে হবে, যাতে করে কেউ কোনো প্রশ্ন করার সুযোগ না পায়। যার ব্যাপারেই প্রশ্ন থাকবে তার ব্যাপারেই ইসির এটা যদি প্রশ্নটা যদি ক্রেডিবল হয়, প্রমাণ সাপেক্ষে যদি অভিযোগের পক্ষে যুক্তি মেলে, প্রমাণ মেলে, তাহলে পরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা ইলেকশন কমিশনের দায়িত্ব। তা না হলে পরে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা যাবে। জি, আপনি দায়িত্বের কথা বলছিলেন। এখন তো আসলে আপিলের সময়টা চলছে। এখন এই যে এক্সাম্পলগুলো দিলেন আপনি সুনির্দিষ্ট করে, এই এক্সাম্পলগুলো, এই ঘটনাগুলো আপিলে যে কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে? আপনি যেই মাঠ পর্যায়ের যে কথা বলছিলেন সেগুলো তো এখন আপিলে এসেছে এবং আপিলে নির্বাচন কমিশন এবং কমিশনাররা নিজেরা উপস্থিত থেকে এর শুনানি করছেন। এই শুনানি থেকে আপনারা এমন কোনো অর্থাৎ এমন কোনো আচরণ পেয়েছেন কিনা? না, শুনানি তো চলছে, কিন্তু বিষয়গুলো হয়েছে যে এই জিনিসগুলো তো আপিল পর্যন্ত যাওয়ারই কথা না। কারণ এখানে প্রত্যেক ঘন্টা প্রত্যেক সেকেন্ড ইম্পর্টেন্ট, কারণ আপনি তো একটা রাজনৈতিক অলরেডি ট্রেনের মধ্যে উঠে গিয়েছেন। সো সেখানে আপনাকে মানে আপনার কাছে প্রমাণ কাগজপত্র থাকার পরও আপনাকে হয়রানি করা হচ্ছে, আপনাকে অ্যাপিলের জন্য প্রস্তুতি নিয়ে আপনাকে সময় নষ্ট করতে হচ্ছে, যে সময়টা আপনি ভোটারদের কাছে আপনার ইশতেহার নিয়ে আপনি কি কাজ করবেন এটা নিয়ে আপনি যেতে পারতেন। সো এটা ইটসেলফ একজন প্রার্থীকে আরেকজন প্রার্থীর চেয়ে পিছিয়ে দেয়। সুতরাং আমি আশা করব যে অ্যাপিল প্রসেসে এগুলা যে অভিযোগগুলোর কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে অনেকগুলোর নিষ্পত্তি হয়েছে। আমি আশা করছি যে বাকিগুলো নিষ্পত্তি হবে। আচ্ছা, এই ধরনের ঘটনা আসলে কি হয় বলেন তো? মানে এখানে এই ধরনের ঘটনা ঘটলে কি হয়? আপনি বলছিলেন এখন এই মুহূর্তে প্রতি সেকেন্ড ইম্পর্টেন্ট, মানে এটা কি এক ধরনের হ্যারাসমেন্ট? অবশ্যই, অবশ্যই। স্পেশালি মাহমুদউদ্দিন সালেহী সাহেবের, ব্যারিস্টার মাহমুদউদ্দিন সালেহী ভাইয়ের বিষয়টা তো খুব পরিষ্কার, দিবালোকের মতো পরিষ্কার। উনি সম্পূর্ণ কাগজ জমা দিয়েছেন যে উনি নাগরিকত্ব উনি ব্রিটিশ নাগরিকত্ব উনি পরিত্যাগ করার জন্য যে চিঠি দিয়েছেন, এটার কনফার্মেশন লেটার সহ সবকিছু দিয়েছেন, এবং পাবলিক হিয়ারিং এ তাকে কথা বলতে দেওয়া হয়নি। ডিসি তাকে থামিয়ে দিয়েছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনি অ্যাপিল করেন, চলে যান। সো এটা তো খুবই খুবই বৈষম্যমূলক আচরণ, এবং এই আচরণের কারণে এটা একটা হয়রানিমূলক আচরণ, এবং এটার কারণে ভোটের মাঠে তো ইম্প্যাক্ট করে। জি, আমরা যাচ্ছি একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছে, যুগ্ম সদস্য সচিব এনসিপি।
আলাউদ্দিন, একটা বিষয় সেটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপির এখন যিনি মুখপাত্র, ইসির সঙ্গে দেখা করে এসে যে কথাটা বলেছিলেন সেটি হচ্ছে যদি এই পরিবেশ ঠিক না হয় তাহলে আবারও রাজপথে নামার কথা বলেছিলেন। সিইসি আজ আবার বলছেন রাজপথে নামা লাগবে না। এতে কি আপনারা আশ্বস্ত হতে পারছেন কিনা? আমি যেটা মনে করি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যথার্থই বলেছেন। আপনি দেখেছেন যে গতকাল ঢাকায় একেবারে দিনই মানে রাতের বেলা এখানে স্বেচ্ছাসেবক লীগের একজন সাবেক সদস্যকে গুলি করে মারা হয়েছে এবং আমরা দেখেছি যে আপনার সারা দেশেই প্রতিদিনই কোথাও না কোথাও খুনের ঘটনা ঘটছে, কোথাও না কোথাও এখানে আপনার নৈরাজ্যের ঘটনা ঘটছে এবং আপনার স্বাভাবিকভাবে আপনি যদি প্রার্থিতার ক্ষেত্রে দেখেন এবং আমরা যেই আপনার নির্বাচনের যে বিষয়গুলো বারবার উঠে আসছে, আপনার পরীক্ষিত অথবা প্রমাণিত ঋণ খেলাপি থাকার পরও অনেকের প্রার্থিতা আসলে বাতিল হচ্ছে না। একই সাথে অনেকের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থীর ক্ষেত্রে বিভিন্ন রকম রায় এসেছে। তো সার্বিকভাবে যে পরিবেশ, প্রথমত হলো যে আইন শৃঙ্খলা সিচুয়েশন, পাশাপাশি আমরা যেই আপনার যে মাঠ প্রশাসনে যারা কাজ করছেন রিটার্নিং অফিসার তাদের যে ট্রিটমেন্ট এবং নির্বাচন কমিশন যেভাবে আপনার নির্লিপ্ততা দেখাচ্ছে বিভিন্ন ধরনের আপনার ঘটনা, এবং আমরা দেখেছি যে আপনার এত বড় কিলিংয়ের ঘটনাকে তারা বিচ্ছিন্ন ঘটনা বলছেন। তো এই প্রেক্ষাপটে আমার মনে হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যা বলেছেন এটা খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য নির্বাচন কমিশনকে শুধুমাত্র মুখেই না, আজকে যেটা বলেছেন মৌখিক আশ্বাস না, মাঠে যাতে সেটা প্রতিফলন ঘটে। কারণ আমরা খুব আশঙ্কা করছি যেহেতু আপনার 20 তারিখের পর থেকে সব প্রার্থীরা মাঠে নেমে যাবেন, তখন যদি আপনার এই ধরনের নৈরাজ্য চলমান থাকে, যদি এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকে, তখন কিন্তু নির্বাচনের স্বচ্ছতা এবং নির্বাচনটা যথাযথভাবে পরিচালনা করানো সত্যি জনমনে সংশয় দেখা দিবে। সে ধরনের অবস্থা আমরা আসলে চাই না। আমরা চাই যে নির্বাচন কমিশন যেই আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসটা মাঠে যাতে তার প্রতিফলন ঘটে। মাঠে এর প্রতিফলন ঘটছে, এটা কোন কোন ঘটনা দেখলে আপনারা বিশ্বাস করবেন? যে প্রথমত এই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখি যে পূর্ব থেকেই নির্বাচনের সময়ে একটা এক্সট্রা নিরাপত্তা বলয় তৈরি করা হয় আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা। জনগণ ফিল করে যে তারা নিরাপদে নির্ভয়ে নির্বাচনে ভোট দিতে যেতে পারবেন এবং প্রার্থীগণ ফিল করে যে যত ছোট প্রার্থী হোক না কেন অন্তত তফসিলের পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত তারা একটা অপেক্ষাকৃত আপনার স্বাধীনতা অনুভব করেন, উপভোগ করেন, নিরাপত্তা উপভোগ করেন এবং আপনার ভোটের পূর্ব পর্যন্ত তারা ফিল করেন যে তারা নির্বাচন কমিশনের একটা আশ্রয় প্রশ্রয় আছেন এবং তারা নির্বাচন কমিশনের কাছে যখন কোনো অভিযোগ দেন সেই অভিযোগের আপনার দ্রুত নিষ্পত্তি হয়, অভিযোগটাকে সিরিয়াসলি দেখা হয়। পাশাপাশি এই যে আপনার বর্তমান সিচুয়েশন চলছে যে আইন যদি সবার জন্য সমানভাবে প্রযোজ্য না হয় রিটার্নিং কর্মকর্তাদের দ্বারা, তখন কিন্তু এটা আমরা ফিল করব যে এই আশ্বাসটা আসলে শুধুমাত্র মৌখিক আশ্বাস, এই আশ্বাসটার কার্যকর কোনো ভিত্তি নেই। জি, আপনাকে ধন্যবাদ। যেতে চাই নীলিফর চৌধুরী মনির কাছে। প্রশ্ন অবশ্য আলোচনার বিষয় এটাই, বিএনপি কি মনে করে যে এই যে আপনার বিরোধী শিবিরের যে অভিযোগগুলো, বৈষম্যমূলক আচরণ এবং তারাও যেটা বলছেন যে পাতানো নির্বাচন হতে পারে, সিইসি আজ বললেন যে না এমনটা হবে না, তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন এবং খুব সুনিশ্চিত করে বলেছেন। আবার এই ইস্যুতে বিএনপি কি মনে করছে যে নির্বাচন কমিশন কি নিরপেক্ষ আচরণ করছে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা এবং আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, বিএনপি অবশ্যই নির্বাচনের সমস্ত সহযোগিতাগুলো বিএনপি করছে এবং সরকারের কাছ থেকে যেটা আশা করছে হয়তো 100% ফুলফিল না হলেও বিএনপি মনে করছে যে এখন পর্যন্ত চলা যায় ওই অবস্থায়। আমি নকি যে কথাগুলো বললেন আমার একটুখানি খারাপ লাগলো যে দ্বৈত নাগরিকত্ব যদি হ্যান্ড ওভার করে থাকে তার সাথে এই আচরণটা, আমি মনে করি যে একটা মানুষ এতগুলো ত্যাগ করে দেশে আসার পরে তার সাথে এটা যদি হয়ে থাকে, কিন্তু নকি আরো কিছু কথা বলেছেন যেগুলো প্রমাণগুলো তারা যদি তুলে ধরতে পারেন, ওইভাবে তাদের অ্যাপিলে আপনার প্রমাণগুলো তুলে ধরতে হবে। শুধু মুখ দিয়ে বললে হবে না যে লেভেল প্লেইং ফিল্ড দেখা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না, সেটার জন্য একদম টু দ্য পয়েন্ট আপনার তুলে ধরতে হবে। সেই জায়গায় আমি মনে করি যে নির্বাচন কমিশন কখনো জামাতের সাথে, কখনো এনসিপির সাথে, কখনো বিএনপির সাথে, সবার সাথেই টুকটাক এই দিকে ওই দিকে ব্যবহার করছে। কারণ বিএনপিরও অনেকেরই কিন্তু প্রার্থিতা বাতিল হয়েছে। আপনি দেখেছেন যে
কুমিল্লার একটা আসনে বিএনপির একজন প্রার্থী ঋণ খেলাপি হওয়ার জন্য কিন্তু তার প্রার্থিতা বাতিল হয়েছে। তো এরকম অনেকেরই হচ্ছে না তা না। এখন না, এখনই জামাত প্রার্থিতা বলতে পারে, বাতিল বিএনপি হয়েছে। তো আপনি কুমিল্লা বলতে 4 পারে না, আসনের কথা কারণ বলছেন মনে বিএনপি হয়। এখনই প্রার্থিতা বাতিল হয়ে গেছে সেটা এখনো বলা যাচ্ছে না। জি। এটা সুপ্রিম কোর্টের চেম্বার জজ থেকে, এবং সেটা ফুল কোর্টে শুনানি হওয়ারও সুযোগও আছে। সো এখনই বলা যাচ্ছে না। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি যে কুড়িগ্রামের উদাহরণটা আমাদের হচ্ছে যে নকিব ভাই বললেন, এই ধরনের কোনো আচরণ অথবা আপনার কথাই শুনছে না কেউ, এই ধরনের কোনো আচরণ বিএনপির কোনো প্রার্থীর সাথে কোথাও কি হয়েছে কিনা? দেখেন, বিএনপির প্রার্থীরা যারা আপনার ইলেকশনে আসছেন, তারা তাদের দ্বৈত নাগরিকত্ব থাকলে তারা তো অবশ্যই হ্যান্ডওভার করে দিয়েছেন এবং অবশ্যই পেপার সংশ্লিষ্টতা দেখিয়েছেন। আমি এটা করতে পারি না। আরেকটা জিনিস যেটা হলো, আপনি দেখেছেন মানিকগঞ্জের একজন প্রার্থী স্বতন্ত্র, অথচ বিএনপির একদম জাগদল থেকে বিএনপি করা প্রার্থী, তার সাথে যে আচরণটা নির্বাচন কমিশন অফিসের ভেতরে করা হয়েছে সেটা কিন্তু দুঃখজনক, সিরিয়াসলি দুঃখজনক। আমি যদি রাজনীতি করতে যাই, রাজনীতি মানুষ কেন করে? সম্মানের জন্য করে। সেখানে সম্মান খোয়ানোর জন্য তো রাজনীতি করা হয় না। তো বিএনপির যখন কিছু হয়, বিএনপি কিন্তু বলছে না, কারণ বিএনপি মনে প্রাণে একটা নির্বাচন চায়। যারা মনে প্রাণে নির্বাচন চায় তাদের বুঝতে হবে যে এই সরকারটা অনির্বাচিত সরকার, তাদের বুঝতে হবে এই সরকারটা কখনোই রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয় নাই। সো দ্যাট তাদের অনেক আপনার অভিজ্ঞতার অভাব থাকতেই পারে। তো সেইখানে সবাইকে ওইটা মেনে নিতে হবে। যেমন বিএনপির আজকে গতকালকে যে কথাটা আসলো, গতকালকে বিএনপির একজন কে খুন করা হয়েছে, অস্ত্র চেকিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তারপরেও বিএনপি কিন্তু বলেছে যে এটা বিচ্ছিন্ন ঘটনা। কি কারণে বলেছে? যাতে নির্বাচনের উপরে কোনো আঘাত না আসে। অথচ দেখেন, হত্যাটা কিন্তু হাদির মতোই হয়েছে। হাদিকে যেভাবে মারা হয়েছে তাকেও কিন্তু ওই একইভাবে মারা হয়েছে। তো এই যে বিএনপির যে ছাড় দেওয়ার মানসিকতা, আমি বলবো আজকের এখানে দাঁড়িয়ে অন্যান্য দলগুলোরও 24-এর কথা যদি আমরা মনে রাখি, প্রত্যেকেই যেমন একসাথে ছিলাম, এক কাতারে ছিলাম, এবং এখনো আমাদের কিন্তু সমস্যাগুলো কেটে ওঠেনি, বরং আরো বেড়েছে। মব বেড়েছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার ট্রমাটাইজ থেকে বেরোতে পারে নাই, আমাদের প্রশাসনের সমস্যা এখনো বহাল আছে। তো এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু নির্বাচন চাইলে আমাদেরকে অনেকটা ছাড় দিতে হবে সবাইকে। বিএনপির ছাড় দেওয়াটা আজকে আপনারা দেখেন। এরপরে তো আমি নকি সহ তার দল এবং আরো যদি কেউ বলে তাদের দলকে, আমি এই কথাটাই বলতে চাই যে আমরা আমাদের অনেক কিছু, অনেক কষ্ট বেঁধে রেখে মনটাকে একদম নির্বাচনের জন্য প্রস্তুতি রেখে, যে কোনো ভাবে একটা নির্বাচন এই জন্য দরকার যে নির্বাচনটা না হলে এই দেশে গণতন্ত্র চরমভাবে উষ্টাগত হবে। এই দেশে যেটা সেনাপ্রধান বলেছিলেন যে আপনারা যদি এইভাবে কাদা ছোড়াছুড়ি করেন তাহলে এই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়াবে। তো সেই হিসাবটা যদি আমরা করি, তাহলে আমাদেরকে কিন্তু এই যে এই ঘটনাগুলো, সিলি ঘটনা, এবং আমি বলবো যে কথাটা জামাত বা নকিরা বলছে সেই কথাটাই, যে প্রশাসন থেকেও হয়তো বেশি খাতির যত্ন এই জন্য করছে যাতে বিতর্কিত হয়। আমরা কিন্তু বিএনপি কিন্তু বেশি খাতির যত্ন কখনোই চাচ্ছে না, আশাও করছে না। যেটুকু আমাদের নেতা অনেক দিন দেশে আসতে পারেন নাই, আসতে দেওয়া হয় নাই, বাধ্যতামূলক বিদেশ ছিলেন, সেই জায়গায় আমাদের নেতার জীবনে রিস্ক আছে, সেই রিস্কটা কাটানোর জন্য আমরা কি চেয়েছি? আমরা তার জন্য আপনার প্রোটেকশনটা চেয়েছিলাম। এটা আমাদের এই জায়গাটায় যে কেউ, যে কোনো দলের যে কোনো নেতা হলে কিন্তু একই কথা বলতেন। তো আমরা এইটুকু চেয়েছি, তার মানে আদিক্ষেতা না, অতিরিক্ত না, আমাদের যেটুকু দরকার আমরা ওইটুকু চেয়েছি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের তো বেশ কিছু জিনিস চোখে পড়েই। আপনার কাছে একটা প্রশ্ন, আপনারা কি এই জিনিসটা দেখছেন কিনা যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার পর প্রশাসনের লোকজন একটু বেশি ঝুঁকে পড়ছে অথবা অতিরিক্ত কিছু একটা করতে যাচ্ছে নিজ থেকে? এমন কিছু মনে হয়? এমন কিছু দেখছেন? আমি তো নিজে থেকেই ভাই বলছি এই কথাটা আপনি জিজ্ঞেস করার আগে। আমরা কিন্তু অতিরিক্ত প্রোটেকশন চাই না। আমরা আমাদের নেতা যাতে বেঁচে থাকেন, জনগণের দ্বারে যখন যাওয়ার তখন যাতে যেতে পারেন, এই জায়গাটা, তার জীবনের রিস্কটার জায়গাটায় আমরা প্রোটেকশন চাইছি। জাস্ট আমরা প্রত্যেকেই প্রোটেকশন চাইছি না। সেইখানে যদি কেউ অতিরিক্ত নিজে থেকে করে ফেলে, বলেন আমরা কি করতে পারি? আমরা না সরকারি দলে আছি,
না বিরোধী দলে আছি। আমরা তো জামাতের মতোই একটা দল, আমরা এনসিপির মতোই একটা দল, আমরা আরো যারা বাম আছে তাদের মতোই একটা দল। So, হতে পারে যে একটু বেশি মানুষ আছে এই, কিন্তু এই জায়গাটায় তাদেরকে, তারা যারা আঙ্গুল তুলছে, আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে হ্যাঁ, আঙ্গুল তোলা ঠিক আছে, কিন্তু নির্বাচনটাকে সাথে নিয়েই যেন তারা করে। তারা, আমরাও চাই না যে অতিরিক্ত কিছু হোক, অতি তেল কোনো কিছুই ভালো না। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে সরকারের লোক যদি পক্ষপাতিত্ব কখনো কারোর সাথে করতে চান, সেটা তো আমরা এটাও বলতে পারি যে অনেক দলের কিন্তু প্রশাসনের লোক অনেক বেশি, তারা যে নির্বাচনটাকে বানচাল করার জন্য করছে না, তাই বা কে বলবে বলেন? ওই যে বলে না অনেক ক্ষেত্রে যে একটা ভোট দিবেন, ভোট চাওয়ার সময় বলে, আবার যদি মনে করা হয় যে আমার প্রার্থীকে আমি জিততে দিব না, তখন কিন্তু থ্রেট দিয়ে বলে ভোটটা কিন্তু দিও। তো এই যে ভোটটা কিন্তু দিও, এই টাইপের কথাও তো হতে পারে, আমরা এটাও মনে করছি। বাট আমরা চাই যে প্রত্যেকেই আমরা আসি, যেই জিতুক নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনটা হলে এই দেশের গণতন্ত্রের স্থিতিশীলতা রক্ষা পাবে, বজায় থাকবে, এবং আগামী দিনে বাংলাদেশটা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই দেশটা মাথা উঁচু করে দাঁড়াক প্রত্যেকটা দল কিন্তু বলার অপেক্ষা রাখে না, সবাই চায়, আমরাও চাই। তো সেই জায়গায় আমরা মনে করি নির্বাচনের আর 1 মাস আছে, এই 1 মাসের মধ্যে আমরা কোনো ক্যাচালে যেতে চাই না, আমরা যে কোনো ভাবে হোক একটা নির্বাচন চাই, এবং সুষ্ঠু নির্বাচন চাই। জি মুনিয়াপা, আমরা একটু গণ অধিকার পরিষদের ফারুক হাসানের কাছে যেতে চাই। মুনিয়াপা বলছিলেন যে আমরা কোনো ক্যাচালে যেতে চাই না, কি ধরনের ক্যাচাল চোখে দেখছেন আপনারা, কি দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশনের সম্মানিত দর্শক যারা দেখছেন এবং আজকে সম্মানিত আলোচক যারা উপস্থিত রয়েছেন। আসলে দেখেন, লেভেল প্লেইং ফিল্ড, এটা এখন আমাদের মূল আলোচ্য বিষয়। যেহেতু নির্বাচন একবারই সন্নিকটে, এই নির্বাচনটি আসলে বাংলাদেশের ভিন্ন একটি প্রেক্ষাপট, ভিন্ন একটি পরিস্থিতির মধ্য দিয়ে হতে যাচ্ছে, এবং এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হওয়াটা অতীব জরুরি, এবং নির্বাচন যথাসময়ে হওয়া এটা আরো বেশি জরুরি। তবে কথা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এই 54-55 বছরে 12 বার আমরা কিন্তু নির্বাচন নামক শব্দটা পেয়েছি, 12 বার। এই জন্য আগামী যে জাতীয় নির্বাচন, এটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই 12টি নির্বাচন আপনি কি বলতে পারবেন যে কোনো নির্বাচন প্রশ্নের ঊর্ধ্বে ছিল না? প্রত্যেকটা নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল, আলোচনা ছিল, সমালোচনা ছিল। তো আমরা সেই আলোচনা সমালোচনার জায়গাটা বাইরে রেখে আগামী যে নির্বাচন, যেটা একবারই আমাদের দুয়ারি, এই নির্বাচনটি আসলে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হোক, এটা কিন্তু চাই। কিন্তু এখন পর্যন্ত দেখেন, প্রশাসন যারা এই নির্বাচনের মূল কন্ডাক্টিং অর্গান, বা যারা এই নির্বাচনটি কন্ডাক্ট করবে, প্রশাসন কিন্তু আসলে আমাদের জায়গা থেকে যে ধরনের নিরপেক্ষতা আমরা প্রত্যাশা করেছিলাম বা করছি, সেই জায়গায় তারা কতটা তাদের সেই নিরপেক্ষতার প্রমাণ দিতে পারছে, এটা একটা বড় প্রশ্নের বিষয়। এখনো আমাদের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই। আগামী 21 তারিখ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। অথচ মনোনয়ন যাচাই বাছাই করাকালেই আমরা দেখতে পাচ্ছি যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কাউকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। আবার দেখা যাচ্ছে অনেক প্রার্থীর হলফনামায় গরমিল থাকা সত্ত্বেও তাদের বিষয়ে প্রশাসন কিংবা রিটার্নিং অফিসার খুব একটা শক্ত পদক্ষেপ নিতে পারছে না। অনেক প্রার্থী দেখবেন যে পেপার পত্রিকায় মাঝে মাঝে আসে 1000 কোটি টাকার মালিক, কিন্তু হলফনামায় দিয়েছে 100 কোটি। এরকম ভুরি আছে। তারা কারা? ধরেন যে বড় দল হিসেবে বিএনপির এরকম অসংখ্য প্রার্থী আছেন 1000 কোটি টাকার মালিক, কিন্তু তারা দেখবেন আমাদের এই যে আপনার হলফনামায় দিয়েছে 100 কোটি, 150 কোটি, হোয়াটএভার। আমি এই জিনিসটা এই জন্যই বলছি, প্রশাসন যারা এই নির্বাচনটি কন্ডাক্ট করবে, তারা যদি সত্যিকার অর্থে সেই নিরপেক্ষতার যে জায়গাটা, এই জায়গাটার প্রমাণ না দিতে পারে, তাহলে কিন্তু ভাই সো টাফ। আবার দেখেন, এই যে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন, কিছুক্ষণ আগে আমাদের এনসিপির সে নিজেও বললো যে আমাদের গতকালকে স্বেচ্ছাসেবক দলের এক ভাইকে হত্যা করা হয়েছে, এনসিপির মধ্যে একজন নেতাকে গুলি করা হয়েছে হত্যা চেষ্টার উদ্দেশ্যে, কয়েকদিন আগে আমাদের ভাই হাদিকে হত্যা করা হলো। এই যে এত হত্যাকাণ্ড একের পর এক, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত এই অবৈধ অস্ত্র উদ্ধারে কতটা কার্যকর ভূমিকা রাখছে, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। বড় প্রশ্ন যে আমার ভাই হাদি হত্যার বিচার আজ পর্যন্ত পাই নাই, আমার শরীরে এখনো হাদি হত্যার বিচারের ভার আমি কাঁধে এখনো বহন করছি, এখনো বিচার পাই নাই। কালকে আমার স্বেচ্ছাসেবক ভাই তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো। কিছুদিন আগেও ঢাকায় এক যুব দলের নেতা, তাকেও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে ঢাকার মতো জায়গায়। এই যে একের পর এক হত্যাকাণ্ড, এগুলো কিন্তু চলমান। এই হত্যাকাণ্ডগুলো কেন ঘটছে? কারণ এখনো অসংখ্য অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের, মাফিয়াদের হাতে হাতে, তারা বহাল তবিয়তে।
তা আমরা এই জন্যই বলছি যে এই ঘটনাগুলো যদি দিনকে দিন বেড়ে চলে, তাহলে এই প্রশাসন, এই পুলিশ, এই যে প্রতিষ্ঠানগুলো যারা এই নির্বাচনের দায়িত্বে, এদের আন্ডারে, এদের মাধ্যমে আমরা কিভাবে আস্থা রাখতে পারি, আমরা কিভাবে রিলে করতে পারি আপনারা বলেন। তো সেই জায়গা থেকে আমি আরো অবাক হয়েছি, গতকালকে বিএনপির এক ভাই হত্যাকাণ্ডের পরে বিএনপির সিনিয়র নেতা জনাব সালাউদ্দিন সাহেব বললেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। অবাক কাণ্ড। বরং বিএনপির উচিত ছিল হাদি হত্যার পরে আমরা যেমন সবাই সোচ্চার হয়েছিলাম, বিএনপি, গণ অধিকার, এনসিপি, জামাত, এই হত্যাকাণ্ডের পরেও প্রত্যেকটা দলে সোচ্চার হওয়া দরকার ছিল এবং বিএনপির সবার আগে সোচ্চার ভূমিকা নেওয়ার দরকার ছিল যে আমাদের দলের এক নেতা, আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে, সুতরাং এই প্রশাসন, এই পুলিশের ধরেন যেভাবে তারা কার্যকর ভূমিকা নিতে পারে, সেই জায়গায় তারাও কিন্তু আসলে অনেকটাই কেন জানি মনে হচ্ছে যে আমার ভাই বা আমাদের এই সহযোদ্ধাদের রক্তের চাইতে, জীবনের চাইতে আমাদের নির্বাচনটা অত্যন্ত মুখ্য এবং জরুরি। কিন্তু জনগণের সালাউদ্দিন জীবনের চাইতে, আহমেদের এই নেতাকে কথাটা জনগণের তো চাইতে। বলা হচ্ছে যে মিসকোট করা হয়েছে। আপনি তো পুরো বক্তব্যটা শুনেছেন কিনা? আগে পরে আরো কিছু লাইন ছিল। কোনটা কোনটা? এই যে আপনি বলছেন বিচ্ছিন্ন ঘটনা, যেটা রেফার করছেন, আমি পুরোটা শুনি নাই, মিডিয়াতে যেভাবে আসছে আমি পুরোটা শুনি নাই। জি জি, আমি এটা এজন্যই বলা বলছি হচ্ছে যে মিসকোট যাই করা হোক, হয়েছে এবং মিসকোট হোক এবং বা পরবর্তীতে এভাবে একটি শোক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তিনি বলেছেন যে এই পরিস্থিতিটাকে আসলে বানচাল করার জন্য এবং উস্কে দেওয়ার জন্য এমন এই ঘটনাগুলো ঘটছে, তিনি বলছেন আর কি। আমি জাস্ট একটা কারেকশন দিলাম। হ্যাঁ Of প্লিজ। course. না, এটা তো হবেই, এটা আমরা একমত। ধরেন প্রতিত স্বৈরাচারের দোসর যারা, তারা তো চাইবে না যে নির্বাচনটা হোক। তারা পদে পদে আমাদের বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তারা পদে পদে উশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে। বাট তার অপোজিটে আমরা আমাদের জায়গাতে কতটা আসলে এই বিষয়গুলোকে প্রোটেক্ট করার জন্য প্রস্তুত, প্রিপেয়ার্ড, এই বিষয়গুলো তো আমাদের ভাবতে হবে। ধরেন যে ওরা তো চাইবে, ওরা কি চাইবে যে নির্বাচনটা হোক, আবার নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু না হয়, এই নির্বাচন যাতে ধরেন যে আপনার প্রশ্নবিদ্ধ হয়, এটাও চেষ্টা করবে। কিন্তু তার অপোজিটে আমরা যারা এই নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, আমাদের জায়গা থেকে আমরা আসলে কতটা ঐক্যবদ্ধভাবে এগুলোকে প্রোটেক্ট করতে পারি, এগুলোকে আসলে আমরা কতটুকু আসলে ডিফেন্স করতে পারি আমাদের জায়গা থেকে, এই বিষয়টা কিন্তু ভাবতে হবে। আমি জন্য বারবার বলছি যে নির্বাচন যেমন যথাসময়ে আমাদের জন্য প্রয়োজন, একই সাথে এই নির্বাচনটি যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হয়, এটাও কিন্তু জরুরি। নির্বাচন ভাই হলেই তো হবে না। নির্বাচন তো এর আগেও হয়েছে, 14, 18, 24 সালে নির্বাচন নিয়ে কেন প্রশ্ন তোলেন? বিকজ ওই নির্বাচনগুলো জনগণের নির্বাচন ছিল না, জনগণ ভোট দিতে পারে নাই। এমনকি 2008 সালের যে নির্বাচনটি কেয়ারটেকারের আন্ডারে হয়েছে, ওই নির্বাচন নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। ওই নির্বাচনের যে মেকানিজম, যে ইঞ্জিনিয়ারিং আপনার ভিতরের যে হয়েছে, এটাও কিন্তু এখন সব বের হয়ে আসছে। তো সুতরাং আগামী নির্বাচনে এরকম যাতে কোনো ইঞ্জিনিয়ারিং মেকানিজম না হয়, আগামী নির্বাচনে যাতে কোনো দলের প্রভাবে প্রশাসন যাতে কারো দিকে হেলে না পড়ে, প্রশাসন যাতে ঝুঁকে না পড়ে, এই বিষয়টা কিন্তু আমাদের ভাবতে হচ্ছে এবং ভাবতে হবে। আমরা চাই জনগণের ভোটে যে বা যারাই ক্ষমতায় আসুক, আমরা ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো। আমরা নিজেরাও রাজনীতির মাঠে, আমি নিজেও এখনো নির্বাচনী এলাকায় প্রতিদিন আমাদের সকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত গণসংযোগ ক্যাম্পেইন, জনগণের দ্বারে দ্বারে আমরা যাচ্ছি। আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। আমাদের এই পরিশ্রমের ফলে আমরা যদি আসলে একটা ওই ইঞ্জিনিয়ারিং মার্কা নির্বাচন কিংবা 18 মার্কা নির্বাচন বা 24 মার্কা নির্বাচন এদেশে যদি হয়, এটা তো কারো জন্যই মঙ্গলজনক হবে না। এই জন্য আমরা বারবার বলছি যে এই জায়গায় প্রশাসন, পুলিশ, সরকার এবং সর্বোপরি রাজনৈতিক দলগুলোকেও সহযোগিতামূলক যে একটা মনোভাব, এই জায়গায় আমাদের একটা জায়গায় আসতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু অল্প সময়ের জন্য নীলুফার চৌধুরী মনির কাছে আরেকবার যেতে চাই। সেটি হচ্ছে যে আমরা তো জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলছি, গণভোটও কিন্তু একটি আছে। সেই গণভোট ইস্যুতে মাঠে আপনাদের প্রচারণা কি? জি, গণভোট ইস্যুতে মাঠে আপনাদের প্রচারণা কি? ভোটারদের সঙ্গে কোনো প্রচারণা আছে কিনা গণভোট ইস্যুতে? না, এই কথাটা কিন্তু আমি আরো 2-1 জায়গায় বলেছি। দেখেন, ভোটের ব্যাপারটা না হয় 22 তারিখের পরে থেকে প্রচারণায় নামবে, বাট গণভোটের ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকেও দেখছি না বা কোনো দলের পক্ষ থেকে, যেটা আপনার গণভোটের যে 4টা পয়েন্ট দেওয়া আছে, সেই 4টা পয়েন্ট 1 নাম্বার সাংঘর্ষিক। আপনি যদি 2টা মানেন, 2টা মানতে পারবেন না। আপনি যদি 3টা মানেন, 1টা মানতে পারবেন না। কেউ নাই যে একযোগে 4টা পয়েন্টকে আপনার নিজের মনে করতে পারে। এই ব্যাপারে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল রহস্যজনক আচরণ করছে। তারা কিন্তু কেউ বলছে না, কি জামাত বলেন, কি এনসিপি বলেন, কি বিএনপি বলেন, যে এইভাবে এই 4টার জন্য একটা হ্যাঁ অথবা না, এটা ঠিক না। এটা আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা, যে এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গণভোটের জন্য আমি কাউকেই কোনো ভোট চাইতে কাউকে দেখিনি, কোনো লিফলেটও বিতরণ করতে ওইভাবে দেখিনি। আপনি দেখেননি, কিন্তু আমরা আবার একটা জিনিস দেখেছি। সেটা হচ্ছে, আমি আপনাকে একটা উদাহরণ দিই। একটা ঘটনা ঘটেছে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী,
তিনি একটা উঠান বৈঠকে গিয়েছিলেন এবং সেখানে তিনি ভোটারদেরকে বলছেন গণভোটে হাঁ ভোট দিলে ৭২-এর সংবিধান, ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস, ১৬ ডিসেম্বর ২৬শে মার্চ থাকবে না। তিনি না ভোট দেওয়ার জন্য প্রচারণা চালিয়েছেন। এই ক্ষেত্রে কি বলবেন? আমি এই ক্ষেত্রে বলতে চাই, হা ভোট অথবা না ভোটটা দেওয়ার জন্য কিন্তু এটা আমার এখতিয়ার, আপনার এখতিয়ার। এখন সরকার থেকে এটা কোনো বলা নাই যে এখানে না বলা যাবে না, এইখানে যে কেউ এটাও বলা নাই যে এই নায়ের প্রচারণা করা যাবে না বা হার প্রচারণা করা যাবে না। আমি এই কথাটা অনেক আগে থেকে বলতাম, এটা অনেকেই, আমরা ছোট মানুষ হয়তো এটা বোঝারও চেষ্টা করতো না। আমার কথা হচ্ছে যে ভোটটা গণভোট হওয়ার পরেও সংসদে যেতে হবে এবং সংসদে পাশ হতে হবে, তাহলে এই গণভোটটার কারণটা কি? কারণটা ১ নম্বর, এটা কিন্তু ম্লান হয়ে যায়। সেই জায়গায় বিএনপি যখন বলেছিল যে আমরা আপনারা মিলে যেই ক্ষমতায় আসুক আমরা সংসদে এটা সুরাহা করব, তখন কিন্তু কতিপয় দল বিএনপিকে বিশ্বাস করে নাই। এখন আপনি যখন আমাকে বিশ্বাস না করে আপনি ঘাড়ে চাপিয়ে দিবেন, বিএনপি হয়তো চাপিয়ে দিয়েছে সামনে নির্বাচনকে রাখার জন্য, হয়তো বা রাজি হয়েছে, কিন্তু ভোটটা দেওয়ার ব্যাপার তো যার যার তার সে প্রচারণা চালাতে পারে। আমি বলছি না যে প্রচারণা কেন চালালো বা কেন চালালো না সেটা নিয়ে আমার কথা নয়, আমার কথা হচ্ছে তার ওই ফ্রিডমটা আছে, চালাতে পারে। আরেকটা জিনিস হলো আওয়ামী লীগ, মানে গণভোটে যদি বেশিরভাগ না ভোট পড়ে তাহলে কি বিএনপির ফায়দা আছে? আমি একটু শেষ করি। আওয়ামী লীগ 100% মিলে যেতে পারে জামাতের সাথে বা জামাত মিলতে পারে, কিন্তু হা ভোট আওয়ামী লীগ দিবে এটা আমি বিশ্বাস করি না। কারণ আওয়ামী লীগের নিজের কবর রচিত করে হা ভোট দিতে হবে যদি তারা ভোট দিতে আসে। এখন ভোটের ক্ষেত্রে যদি না ভোট জয়যুক্ত হয়ে যায়, আল্লাহ না করুক, যদি জয়যুক্ত হয়ে যায়, বলেন তো দেশের অবস্থাটা কি হতে পারে, কোথায় যেতে পারে? এই জিনিসটা রাজনীতিবিদদের, এখানে অনেক পুর খাওয়া রাজনীতি নেতারা আছে সব দলে, এই পুর খাওয়া রাজনৈতিক নেতাদের কিন্তু এই জিনিসটা দ্বিতীয়বার বিবেচনা করা দরকার ছিল। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝলাম। এখন আপনি যদি কেউ বলে থাকে, আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, যদি না ভোট যদি শ্রীবর্দী ওই ইউনিয়নে যদি ওই থানায় যদি পৌর থানায় বিএনপি যদি বলে থাকে, আপনি তো তার উপর চড়াও হতে পারবেন না, আমিও পারবো না। বাট দল থেকে আমাদের উপর এই ধরনের কোনো কিছু বলা নাই। উনি হয়তো বা উনার মতো করে উনি হয়তো বা রাজনীতি করলেও কিন্তু কেউ কেউ আছে যে এক এক মনা থাকে, কেউ আছে আপনার স্বাধীনতার সপক্ষে, কেউ আছে স্বাধীনতার বিপক্ষে। এখন যে যার মতো করে সে একটা রিপোর্ট করে সে তার মতো আমি আপনার উত্তরটা পেয়েছি মুনিয়াপা। আপনারা চারজনই আমার সঙ্গে থাকবেন। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আবারও স্বাগত, ফিরে এলাম রাজনীতিতে। যেতে চাই আলাউদ্দিন মোহাম্মদের কাছে। সেটি হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ আজ বললেন দেশ এখন দুই ভাগে বিভক্ত, একটি পক্ষ চায় গোলামি আর একটি পক্ষ চায় আজাদি। গোলামি কারা চায় আর আজাদি কারা চায়? জুলাই অভ্যুত্থানের পর তো এই ইস্যুতে বিভক্তি থাকার কথা ছিল না। বাংলাদেশে যে আপনার গণ অভ্যুত্থান ঘটেছে, গণ অভ্যুত্থানের পর আমরা যে রাজনীতি দেখছি, সেই রাজনীতিতে একটা প্রত্যাশা ছিল যে আমরা যে পূর্ববর্তী যে রাজনৈতিক ব্যবস্থা, যেখানে রাষ্ট্রযন্ত্র জিম্মি থাকে, সাধারণ মানুষ জিম্মি থাকে, এমন একটি ব্যবস্থার যে ব্যবস্থার বিরুদ্ধে কিছু করা যায় না, সেই ব্যবস্থাটা একই সাথে আপনার অসৎ ব্যবসায়ী, একই সাথে আমলাতন্ত্র এবং অসৎ রাজনীতিবিদ, তাদের সমন্বয় একটা কাঠামো তৈরি হয়েছে। মূলত আসলে গোলামির জিঞ্জির বলতে আমরা সেই গোলামির জিঞ্জিরটাকে নির্দেশ করছি, যে আমরা যে পুরনো ব্যবস্থায় বারবার ফিরে যাই, বারবার ফিরে যাওয়ার প্রবণতা, সেটাকে নির্দেশ করছি। এবং আজাদি মূলত সেইটাই, যে বাংলাদেশের সাধারণ মানুষ তারা স্বাধীনতার সুখ অনুভব করবে, তারা অনুভব করবে তারা স্বাধীন দেশের নাগরিক, তারা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে যাবে, তারা যখন রাষ্ট্রের নাগরিক হিসেবে দেশে এবং দেশের বাইরে যাবে, তারা ফিল করবে যে তারা, তাদের কথা বলা, তাদের জীবনাচরণ, তারা রাষ্ট্রীয় সেবা পাওয়া, নাগরিক হিসেবে সম্মান পাওয়া, সবগুলো জায়গায় তার এখানে প্রাধান্য থাকবে। আমি হাসনাত আব্দুল্লাহ কিংবা আমাদের নেতৃবৃন্দের গোলামি এবং আজাদির যে কথা, সেই কথাকে আমি এখন বর্তমান বাস্তবতা সেটাকে মিন করছে বলে আমি মনে করি। আরেকটি বিষয় হলো যে আমরা আরেকটা বিষয় দেখেছি যে আপনি একটু পূর্বে আমার সম্মানিত যে আপু নীলুফার চৌধুরী মনি যে কথাটা বললেন,
আমরা কিন্তু বারবার দেখেছি এই আপনার এই ঐকমত্য কমিশনের বিতর্কে এই বিতর্কটা কখনোই ৭১-এর আপনার পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তির মধ্যে সংঘটিত হয়নি। এই ঐকমত্য কমিশনের বিতর্কটা হয়েছে পুরোপুরি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, এখানে সরকারের কাঠামো নিয়ে, এখানে আপনার প্রধানমন্ত্রী ক্ষমতার মেয়াদ নিয়ে, এখানে স্বাধীন কমিশনগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা সেটা নিয়ে, এখানে নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন করতে পারবে কিনা সেটা নিয়ে, এখানকার যে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা সেটা নিয়ে। কিন্তু আমরা দেখছি যে এই যে রাষ্ট্রের আমূল সংস্কারের জায়গাটা আপনার বিএনপির নেতৃবৃন্দ এটা খুব স্পষ্টভাবে তিনি বললেন বলে আমি বলছি, তারা এটাকে ৭২ সংবিধান বাতিল হওয়ার সাথে মিলিয়ে নিয়েছেন, তারা ২৬শে মার্চ ১৯৭১-এর বিজয়ের ঘটনার সাথে মিলিয়ে নিয়েছেন এবং মিলিয়ে নেওয়ার পর কোনো যখন তাদের নেতাকর্মী এই কথাটাকে আপনার প্রকাশ করছে এবং তিনি সেটাকে মত প্রকাশের স্বাধীনতা বলে ধরে নিয়েছেন, এরকম যে নির্জলা মিথ্যাচার, এই মিথ্যাচারটাকে আমরা বলছি এটাই গোলামি, এটাই পূর্বতন ব্যবস্থার গোলামি। আজাদি বলতে সেটাই, আপনি সত্যের পথে আসতে হবে, আপনি রাষ্ট্রকে গণমানুষের জন্য রাষ্ট্র বানাতে হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী বিভাগের ক্ষমতার ভারসাম্য এবং রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠানকে গণমুখী করতে হবে। একটা রাজনৈতিক দল ৫ বছরের ম্যান্ডেট পেয়ে ১৭ বছর কিভাবে টিকে যেতে পারে সেই ব্যবস্থাটাকে উপড়ে ফেলতে হবে, সেটাই কি আমরা আজাদি বলছি। আজকে বিএনপি যে রাজনৈতিক অবস্থান নিয়েছে, গণভোটের প্রশ্নের ক্ষেত্রে বিএনপির সমূহ সুযোগ ছিল শেষ মুহূর্ত পর্যন্ত সরকারের সাথে নেগোশিয়েট করার, সরকারের সাথে কথা বলার, কিন্তু সেটা না করে এই বিভ্রান্তির সুযোগ নিয়ে তারা কিন্তু রাজনৈতিকভাবে একটা হঠকারী অবস্থান নিতে যাচ্ছে। আমরা আশঙ্কা করি বিএনপি এই হঠকারী অবস্থান নিয়ে গেলে জনগণ হয়তো একবার প্রতারিত হবে, কিন্তু জনগণ অতীতেও প্রমাণ করেছে যে জনগণ একবার প্রতারিত অনুভব করে তারা কিন্তু কাউকে আর মানে না। এই অবস্থাটাই আমরা গোলামি বলছি। আরেকটা বিষয় আপনি দেখেন যে সংস্কারের প্রশ্নে, যে সংস্কারটা আজকে বলেন যে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, প্রতিটা রাজনৈতিক দলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমরা দেখি যে এই সংস্কার না হলে কি হয়, সংস্কার না হলে রাষ্ট্রটা অতীতে যেভাবে ফেসিবাদ আসলে দানা বাঁধতে পেরেছিল সেই রকম অবস্থার দিকে চলে যায়। তো এই আপনার বিদ্যমান ব্যবস্থা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন এই প্রশাসনের বিরুদ্ধে অথবা প্রশাসনকে কিছু বিষয় বলি যে প্রশাসন এটা করছে ওইটা করছে, আপনি সুস্পষ্টভাবে দেখেন যে বিএনপির নেত্রী কিন্তু এটাকে নিজের আপনার গায়ে নিয়ে নিচ্ছে। এটা তো বিএনপির উদ্দেশ্যে বলা না, আসলে প্রশাসনের উদ্দেশ্যে বলা। এখন যদি প্রশাসনের উদ্দেশ্যে কিছু বলা হয়, প্রশাসন কারো না কারো পক্ষপাত করছে, সেই পক্ষপাতটাকে যদি কোনো রাজনৈতিক দল মনে করে তাদেরকে বলা হচ্ছে, তাহলে তাদের অবস্থান নিয়ে আমাদের সন্দেহ থাকে এবং প্রশাসন এবং তারা যে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এটা প্রমাণিত হয়। আলাউদ্দিন, ধন্যবাদ। ডক্টর নকিবুর রহমানের কাছে যেতে চাই। আপনি শুনছিলেন গণভোট প্রশ্নে নীলুফার চৌধুরী মনির উত্তরটাও শুনছিলেন, আলাউদ্দিনের উত্তরটাও শুনলেন। আমরা আলোচনা করছি গোলামি না আজাদি এই জায়গা থেকে। যদি বলি গণভোটে আপনারা কি প্রচারণা করছেন, নীলুফার চৌধুরী কিন্তু বলছেন যে এই বিষয়টা মানুষের কাছে পরিষ্কার না। আমিও বেশ কয়েকজনকে জিজ্ঞেস করছি, তারা নিজেরাও আসলে বিষয়টা বুঝে ওঠেন নাই এবং এমনটাও বলেছেন যে এই ৪টার মধ্যে আমি একটা হা কিভাবে দিই অথবা একটা নাতে কিভাবে শেষ করব। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জামাত ইসলামী এবং জামাত ইসলামীর সাথে নির্বাচনী সমঝোতায় যে 11টি দল এসেছে, সম্মিলিতভাবে এই 11টি দলই ইনক্লুডিং এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এলডিপি সহ সব দলগুলাই পরিষ্কারভাবে তাদের নির্বাচনী প্রচারণার সাথে সাথে হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু তারা প্রচারণা করছে। সো এটা ডেফিনেটলি যদি কারো নজরে না আসে, এটা আমাদের প্রচার কার্যের কিছুটা হয়তো শর্টকামিংস। আমি আশা করব যে আমাদের প্রচার কার্যটাকে আমরা আরো ব্যাপকভাবে করব এবং এই হ্যাঁ ভোট যদি জয়যুক্ত না হয়, বাংলাদেশের গণতন্ত্র হুমকির মধ্যে পড়বে। সো এখানে নীলুফার মনিয়াপার সাথে আমি খুব শ্রদ্ধার সাথে একটু ডিসএগ্রি করি যে বিএনপি কিন্তু শুরু থেকেই এই জুলাই সনদের বিভিন্ন ধারার ব্যাপারে ডিসেন্ট দিয়েছে এবং বিএনপির অ্যাপ্রোচটা হলো যে ট্রাস্ট মি, আমি ক্ষমতায় এসে আমি এই পরিবর্তনগুলো করব। ডেফিনেটলি আমরা বিএনপিকে অবিশ্বাস করি না। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের মানুষের একটা আস্থার জায়গা ছিল, যেটা বেগম খালেদা জিয়ার জানাজা প্রমাণ করেছে যে পুরো বাংলাদেশ সেখানে হাজির ছিল। কিন্তু বিষয়টা হয়েছে যে অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের পর্যায়ে যারা থাকেন তারা তাদের, প্রেসিডেন্ট ওবামা একটা কথা বলেছিলেন তার মেমোরি যে প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস ইজ এ প্রিজনার অফ হিজ ওন কনসায়েন্স, যে যখন রাজনৈতিক দলরা সিদ্ধান্ত নেয়, বিশেষ করে বড় রাজনৈতিক দলরা,
তাদের সেই সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সময় তাদের বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী যারা তাদেরকে পরিচালিত করে, অর্থ সহযোগিতা করে, তাদের স্বার্থের বাইরে এই অলিগার্কির যেই কনসিকুয়েন্সের বাইরে কিন্তু চলে আসতে পারে না সদিচ্ছা সত্ত্বেও। এবং আমাদের সামনে অনেকগুলো এক্সাম্পল রয়েছে, যেমন 90-এর গণ অভ্যুত্থানের পরে 3 জোটের যে রূপরেখা ছিল, সেই রূপরেখায় আপনার মনে থাকার কথা যে সবচেয়ে বড় এজেন্ডা ছিল, ম্যান্ডেট ছিল যে বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে বিশেষ ক্ষমতা আইন বাতিল করা, কেয়ারটেকার সরকারের প্রত্যাবর্তন করা। এর মধ্যে কেয়ারটেকার সরকারের প্রত্যাবর্তনের জন্য জামাত ইসলামীকে আওয়ামী লীগের সাথে আন্দোলন করতে হয়েছে রাজপথে, তারপরে এটা সংবিধানে সংযুক্ত হয়েছে। বিচার বিভাগ পৃথকীকরণ কিন্তু আমরা আজ পর্যন্ত দেখিনি। তারপরে 74-এর বিশেষ ক্ষমতা আইন কিন্তু বাতিল হয়নি। সুতরাং ওই যে ট্রাস্ট মি, এটার খুব খারাপ অভিজ্ঞতা আমাদের আছে। নো ডিসরেসপেক্ট টু বিএনপি, বিএনপির প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু নির্বাচিত হয়ে গেলে অ্যাকাউন্টেবিলিটির একটা জায়গা থাকে, সেই জায়গাটা কিন্তু নিশ্চিত হয় না। এই জন্য প্রেসিডেন্ট রোনাল্ড রিগান যে কথা বলেছেন যে ট্রাস্ট বাট ভেরিফাই, ওই জায়গা থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোটা জরুরি। তো আমি নুলিফার আপাকে ধন্যবাদ দিব যে তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন যে প্রশাসনে কিছু অতি উৎসাহী ব্যক্তি তারা বিএনপিকে ফেভার করার চেষ্টা করছে, এটা বিএনপি চায় না। ডেফিনেটলি এই ব্যাপারে বিএনপিকে আরেকটু স্পষ্ট হতে হবে। আমি ছোট্ট 2টা এক্সাম্পল দিয়ে আমি আপনার কোশ্চেনে আবার আসছি। যে ফর এক্সাম্পল যারা সংক্ষেপে যারা একটা প্রশাসনিক জায়গায় থাকেন, যেমন ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স NSI এর যিনি প্রধান, তিনি রাষ্ট্রীয় গোয়েন্দা প্রধান, তিনি এটা এরকম কোনো প্রেসিডেন্স নাই যে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তির কার্যালয়ে গিয়ে তার সাথে দেখা করেন। আমরা এটা দেখেছি যে জনাব তারেক রহমানের সাথে NSI প্রধান দেখা করেছেন। দিস ইজ এ ভেরি ভেরি ব্যাড এক্সাম্পল অ্যান্ড শোজ ভেরি ব্যাড সিগন্যাল। তারপরে আপনার বাসসের প্রধান মাহবুব মোর্শেদ সাহেব, তিনি তো তার ব্যক্তিগত জায়গা থেকে তিনি রাজনৈতিক বিশ্বাস তার থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু যখন তার বেতনটা ট্যাক্স পেয়ারদের পয়সায় দেওয়া হয় তাকে নিরপেক্ষ আচরণ করতে হবে। কিন্তু আমরা কি দেখলাম যে তারা খুব নির্লজ্জভাবে বিএনপির প্রচারণাতে, এবং আমি গিভিং দ্য বেনিফিট অফ ডাউট টু বিএনপি যে বিএনপি ইজ নট আস্কিং ফর ইট, কিন্তু এটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে বাসস থেকে একটা মানে পুরা শেষ করতে হবে, মানে হ্যাঁ আমি 1 মিনিটে শেষ করছি, যে একটা খুব অদ্ভুত ধরনের একটা সার্ভে তারা প্রচার করলো যে ছাত্রদল নাকি 83% ভোট পেয়ে গিয়ে থাকবে, অথচ আপনারা তো দেখলেন যে রেজাল্ট কি হলো। এইভাবে যে প্রশাসনের কিছু ব্যক্তি নির্লজ্জভাবে বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসনের থেকে, এই ব্যাপারে বিএনপির নেতৃবৃন্দকে জোরালোভাবে এটার প্রতিবাদ করতে হবে, তা না হলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে না। জি ধন্যবাদ। আমি একটু ফারুক হাসানের কাছে যেতে চাই। আমরা যে আলোচনাটার মধ্যে আছি এবং একই সঙ্গে ডক্টর আলী রিয়াজ গণভোটের কথা বলেছেন এবং বলেছেন যে গণভোটে যদি এই বিষয়টি না আসে সেক্ষেত্রে মানে কথাটা বলছেন যেন ফ্যাসিবাদ ফিরে না আসে। আপনারা কি মনে করেন, শুধু ভোট দিয়েই ফ্যাসিবাদ ঠেকানো সম্ভব? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি শুরুতেই বলতে চাই যে আমাদের যে গণভোট, এই গণভোট নিয়ে একটা আর্টিফিশিয়াল কনফিউশন তৈরির একটা ব্যাপক প্রবণতা আমরা লক্ষ্য করছি। যেমন ধরেন, এই গণভোটটা যদি না হয় এতে কি হতে পারে? এই গণভোট যদি না হয়, বর্তমান যে ইন্টারিম সরকার, এই ইন্টারিম সরকারের যে প্রাতিষ্ঠানিক বৈধতা, সেই বৈধতা কার্যকরভাবে মানে কার্যত পক্ষে কিন্তু থাকে না। আর এই ইন্টারিম গভর্নমেন্টের যদি প্রাতিষ্ঠানিক বৈধতা না থাকে, তাহলে এই ইন্টারিম সরকারের আন্ডারে যে সিদ্ধান্তগুলো এক্সিকিউট হবে, বাস্তবায়ন হবে, এই প্রত্যেকটা কিন্তু ইনভ্যালিড কিংবা অবৈধ হিসেবে সাব্যস্ত হবে, তার মধ্যে কিন্তু নির্বাচনে পড়ে। সুতরাং এই ইন্টারিম সরকারের আন্ডারে যে আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনটাও অবৈধ হবে যদি না আমরা এই গণভোটটাকে সাপোর্ট করি, এই গণভোটটাকে বাস্তবায়ন করি, এই গণভোটটাকে হা ভোটে জয়যুক্ত না করি। এবার আসেন, কনফিউশনটা আসলে কোথায় তৈরি করা হয়। যেমন বলা হচ্ছে যে 4টি কোয়েশ্চেন মার্কের উপরে এই গণভোট তৈরি করা হয়েছে, এই 4টি কোয়েশ্চেন মার্ক নিয়ে নাকি অনেকের দ্বিধাদ্বন্দ্ব, কেউ নাকি 2টা বিষয়ে একমত, বাকি 2টা বিষয়ে ভিন্ন মত। এরকম যদি অবস্থা হয় তাহলে সে কিভাবে উত্তরটা দেবে? যেমন ধরেন, বাংলাদেশের ইতিহাসে 3বার গণভোট হয়েছে, 77, 85, 91। 77 এর যে রেফারেন্ডাম বা গণভোট, এটা নিয়ে যদি আমরা একটু অ্যানালিসিস করি, জনাব জিয়াউর রহমান সাহেবের যে শাসন আমল, এই শাসন আমলকে বৈধতা দেওয়ার জন্য ওই গণভোটটার আয়োজন করা হয়েছিল। এবং আপনি গণভোটের যে ব্যালট পেপার, সেখানে স্পষ্টত দেখবেন সেখানে 2টো মানে প্যারা ছিল, প্যারা যে প্রশ্ন মার্ক বা কোয়েশ্চেন মার্ক 2টো ভাগে বিভক্ত ছিল। প্রথমটা কি ছিল? যে জিয়াউর রহমানের শাসনকে বৈধতা দেওয়া। সেকেন্ড পার্টে ছিল
উনার এই শাসন আমলে যতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে আপনি একমত। এবার আমি যদি প্রশ্ন করি, জিয়াউর রহমানের আমলে যতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা ওই সময়ের জনগণ বা ভোটার ছিলেন তারা কি সবগুলোর সাথে একমত ছিলেন না। এবং এটা বলা হয়েছে উনার কিন্তু ওই গণভোটটা 19 পয়েন্টস বা 19 দফার আলোকে করা হয়েছিল, মানে 19টা কিন্তু দফা ছিল। তো সুতরাং রেফারেন্ডাম জিনিসটা আসলে কি? গণভোট মূলত দেওয়া হয় নর্মালি হাকে জয়যুক্ত করার জন্য, দেশ ও জাতির কল্যাণে বৃহত্তর কোনো স্বার্থকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে যে প্রত্যেকটি গণভোটে জয়যুক্ত হয়েছে আমি সেটা বলবো না। পৃথিবীর ইতিহাস যদি আপনি অ্যানালাইসিস করেন, পৃথিবীর ইতিহাসে যতগুলো রেফারেন্ডাম হয়েছে খুব সম্ভবত 2 কি 3টাতে জয়যুক্ত হয় নাই। বাকি 99.99% রেফারেন্ডামেই জয়যুক্ত হয়েছে, বিকজ রেফারেন্ডাম দেওয়াই হয় হাকে জয়যুক্ত করার জন্য। তাহলে এখন এই যে আমরা বাড়তি একটা ধরেন যে কনফিউশন তৈরির চেষ্টা করছি যে আমি 2টো পয়েন্টে একমত, 3টাতে না, ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে আমি কেন আসলে মানে নিয়ে আসা হচ্ছে আই ডোন্ট নো। তাহলে কি এই সরকারকে আমরা প্রাতিষ্ঠানিক বৈধতা দিতে চাই না? আর এই সরকার যদি প্রাতিষ্ঠানিক বৈধতা না পায় তাহলে আপনি এই সরকারের আন্ডারে কেন নির্বাচনে অংশগ্রহণ করছেন? ফারুক হাসান, আপনার উত্তরটাও পেয়েছি এবং একই সঙ্গে আপনার থেকে কিছু প্রশ্নও পেলাম। আমরা একটু মুনিয়াপার কাছে যেতে চাই, বেশ কিছু প্রশ্ন খুব সংক্ষেপে। দেখেন, এখানে ফারুক যেটা বলছেন এবং আলাউদ্দিন যা বলছেন, আমি অনেক ক্ষেত্রেই সেটার সাথে একমত না। আলাউদ্দিনরা যেটা বলছেন তারা তো সিগনেচারই করেন নাই। আপনি দেখেন ঘোষণাপত্রতেও তাদের সিগনেচার ওরকম চোখে পড়ে। তারা চট্টগ্রাম তখন গেছে বেড়াতে, কক্সবাজার পিকনিক করতে। আবার আপনার এই যে জুলাই সনদ নিয়ে তারা এখন পর্যন্ত সিগনেচার করেছে বলে আমি শুনি নাই। তো তাদের আমরা বুঝি না যে ডাবল স্ট্যান্ডার্ড কথাগুলো কিভাবে বলে। নাম্বার 2, এইখানে আপনার যে অবস্থাটাই আপনার গণভোটটা করা হচ্ছে, আপনি জানেন যে সংবিধানে কিন্তু এই গণভোটের কোনো আপনার বর্তমান সংবিধানে কোনো অবস্থান নাই। এই গণভোট করার জন্য আরেকটা গণভোট দরকার। এই গণভোটটা করতে পারবে কি পারবে না, আমরা কি আসলে কোনো কথা শুনি বা শুনি না? আমরা কিন্তু এই কথাটা, যেটাই আমি আবারও বলছি, এই গণভোট হওয়ার পরেও কিন্তু সংসদে যেতে হবে। তো সংসদে গিয়ে যদি যারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারা যদি তখন বেঁকে বসে, তখন কি করবে? এই গণভোটের তখন কিন্তু ভ্যালিডটা নষ্ট হয়ে যাবে। আমরা 24কে মনে রাখতে চাই, 24কে আমরা ম্যান্ডেট দিতে চাই, 24কে আমরা সাথে নিয়ে বাকি জীবনটা আমরা এগোতে চাই। সেই জায়গায় তো বিএনপি এখানে কোনোভাবে এটার থেকে দ্বিমত করে নাই। বিএনপি শুধু বলেছিল আমরা সবাই মিলে এটা করব। বিএনপি যেমন 31 দফায় বলেছিল যে আমরা যে যতই পাশ করি যাই করি না কেন আমরা একটা জাতীয় সরকার গঠন করব, ঠিক তেমনি এই গণভোটটাকে নিয়েও কিন্তু বিএনপি বলেছিল। সেদিন কিন্তু অনেক নেতারাই এই কথাটা শুনেন নাই। তারা গণভোটের আগেই গণভোটটা আগে চেয়েছিল, সেটাও তারা কিন্তু পরে স্তীমিত হয়ে গেছে। তারা আর ওটা নিয়েও কোনো তর্ক করে নাই বা কোনো আন্দোলন করে নাই। যাই হোক, ভালো হয়েছে। কিন্তু এখন তারা যেভাবে রহস্যজনক ভাবে চুপ আছে, আমি আবারও বলছি যে 4টা শর্ত একজনের মানা সম্ভব না। একটা খাবারের টেবিলে যদি মুসলিম, হিন্দু বা অন্য ধর্মাবলম্বী বসেন এবং সেখানে যদি শূকরের মাংস থাকে এবং গরুর মাংস থাকে, কোন ধর্মের লোক কি সেটা তার কাছে বৈধ হবে? কোনোভাবে বাংলাদেশের যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম অথবা হিন্দু তাদের প্রত্যেকের কাছে কিন্তু সমস্যা হবে। ঠিক এই সমস্যাটা কিন্তু প্রত্যেকটা দল কিন্তু ফেস করছে, কেউ কথা বলছে না। আমি ওই জায়গাটাই বলছি, রাষ্ট্রের জি, নীলুফার চৌধুরী মনি, আপনার উত্তরটা পেয়েছি। আমাদের সঙ্গে যে 4 জন আজ যুক্ত হলেন, আপনাদের সবাইকেই ধন্যবাদ। সব দলই বলছে তারা গণতন্ত্র চায়, কিন্তু পথ নিয়ে নানা মত। অভিযোগ আছে প্রশাসন নিয়ে, শঙ্কা আছে অংশগ্রহণে। রাজনীতিকে মানুষের আস্থা ফেরাতে পারবে, এই উত্তর দেবে সময়, আর দেবেন ভোটাররা। দর্শক, রাজনীতির কোনো শেষ নেই, তাই চলতেই থাকবে। দেখা হবে ঠিক আগামী রোববার একই সময়। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।